ডাম্বুলায় কি হতে চলেছে? বাংলাদেশ কি পারবে সিরিজ বাঁচাতে, নাকি হোয়াইট ওয়াশের সেই মুহূর্তটা আজকে তৈরি করে দিবে? সে নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে আছেন ক্রীড়া বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ। ইমরোজ আহমেদ, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা যোগে। নাহিয়ার বিন জসিম বলছিলেন যে ডাম্বুলার মানে টিকিট সব বিক্রি হয়ে গেছে। নিশ্চয়ই বাংলাদেশের খেলা দেখার জন্য না, শ্রীলঙ্কার দর্শক তাদের খেলা দেখার জন্য। কারণ বাংলাদেশের এখন যে পারফরমেন্স আমরা দেখছি, যে ব্রডকাস্টার খুঁজে পাওয়া যাচ্ছে না, যে পাকিস্তানের বিপক্ষে সিরিজ আসলে কেউ দেখাতে চাচ্ছে না, যে পারফরমেন্স দিচ্ছে, সবকিছু মিলে খুব খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেট যাচ্ছে। আজকের ম্যাচে কি এক্সপেক্ট করছেন? ধন্যবাদ কণা, শুভ সকাল। সবসময় তো এক্সপেকটেশন থাকে বাংলাদেশ টিম ভালো করবে কণা, কিন্তু সবসময় দেখি যা চিন্তা করি তার বিপরীতটাই হচ্ছে। একটাই কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে প্লেয়ারদের জবাবদিহিতা। প্লেয়ারদের কোনো জবাবদিহিতার কোনো স্কোপ পৃথিবীতে কোনো রকমের পরিবেশ নাই যেখানে প্লেয়ারদেরকে ব্যাখ্যা দিতে হবে ওয়াই দে ফেইল্ড। আপনি যখনই টিম ক্যাপ্টেনকে ডাকছেন প্রেস কনফারেন্সে, উনি আসছেন, এসে বলছেন আমাদের অনেক কিছু শিখেছি, সামনে ভালো করব, আমরা দেখছি নতুন অনেক প্লেয়ার আসছে, অনেক কিছুই বলেন, একদম সেট কতগুলো বক্তব্য দেন। সেই জায়গা থেকে যখন আপনি চিন্তা করবেন তখন দেখবেন আমরা একই জায়গায় রয়ে গেছি। এবং ওই জায়গাটার থেকেই দুঃখজনক ব্যাপার হচ্ছে কোনো কিছুর কিন্তু কোনো ঘাটতি নাই, কোনো কিছুর কোনো কমতি নাই ফ্রম বিসিবি টু দি প্লেয়ার্স, বাট প্লেয়ার্সরা পারফর্ম করতে পারছে না। আপনি যদি মনে করেন লিটন দাসের মতন একজন প্লেয়ার যার দক্ষতা নিয়ে কোনো কারণে কেউ কোনো সন্দেহ তুলতে পারবেন না, কিন্তু উনি পারফর্ম করতে পারছেন না, তাহলে ওনাকে কি করা প্রয়োজন? ব্যাট প্যাচ সবারই যায়, ব্যাট প্যাচ যাবে, সচিন তেন্ডুলকারেরও গেছে, আপনি বিশ্বের যত নামি দামি প্লেয়ার আছে সবারই গেছে, কিন্তু পিরিয়ডটা কত দিনের? এই পিরিয়ডটা যদি লঙ্গার হয় দেন ইউ বিকাম এ লায়াবিলিটিস, বাট এই পিরিয়ডটা যদি শর্টার পিরিয়ড হয় দেন ইউ আর ইন দি ক্রিকেট ট্রেন। লিটনের ব্যাপারে কিন্তু এই নিয়মগুলো ফলোই করা হচ্ছে। আমরা তো দেখেছিলাম যখন এখন যে ড্রপ করা হয়েছিল প্রধান নির্বাচক, তিনি আসার পরেই কিন্তু একটা স্ট্যান্ড নিয়েছিলেন যে সিরিজের মাঝখানে তাকে আসলে ড্রপ করা হয়েছিল, যে তিনি আসলে তখন অনেক আলোচনা সমালোচনা হয়েছে নির্বাচকদের নিয়ে। বাট আমার মনে হয় লিটন দাস নিজেও জানে না ওনার ক্যাপাবিলিটি কত বড়, এবং উনি ওই কারণেই ওনার প্রতি অবিচার করেন, এবং একই সাথে উনি আমাদেরকে ভুগাচ্ছেন। এবং উনি যদি সামান্যতম সুবিচার ওনার প্রতি করেন তাইলেই কিন্তু দেখবেন ক্রিকেটটা ঘুরে দাঁড়িয়েছে আমাদের টি-20টা। এই লিটনের আন্ডারেই তো আগামী বছর বাংলাদেশকে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে হবে, এবং টি-20 ওয়ার্ল্ড কাপ আগামী বছর যেটা হতে চলেছে সেটা যে আসলে খুব টাফ হবে সেটা আমরা প্রত্যেকেই দেখছি, বুঝতে পারছি। ইতালি কোয়ালিফাই করে গেছে স্কটল্যান্ডকে হারিয়ে, নেদারল্যান্ডসের সাথে হেরেছে তারা লাস্ট ম্যাচটা, কিন্তু যদি আমরা দেখি তারা কিন্তু টাফ আসলে খেলার চেষ্টা করেছে। মানে আপনি যেটা বলছিলেন যে দায়িত্ব নেওয়া বা জবাবদিহিতা, এই যে ইতালির প্লেয়াররা তারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করলো, তারা আসলে কি বাংলাদেশের প্লেয়ারদের চেয়ে অনেক বেশি সুবিধা প্রাপ্ত? মোটেও না। তাদের দেশে তো খেলার ঠিকঠাক মতো তাদের উইকেটই নেই, পিচ নেই, গ্রাউন্ড নেই, সেই জায়গা থেকে তারা ওয়ার্ল্ড কাপ খেলতে আসছে। এমন যদি কপাল হয় বাংলাদেশের সাথে তাদের প্র্যাকটিস ম্যাচ খেলতে হয় এবং সেখানে বাংলাদেশ হেরেও যেতে পারে, এমন সিচুয়েশন হতে পারে। এই জায়গা থেকে আসলে উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় হচ্ছে কণা সব কিছুকে গুছিয়ে নেওয়া। এবং আমার কাছে কেন মনে হয় জানি একটা অস্থিরতা বিরাজ করছে, এবং অস্থিরতা বিরাজের মূল কারণ হচ্ছে আপনি দেখেছেন যে বিসিবিতে কতগুলা নাড়াচড়া হয়েছে, অনেক কিছু হয়েছে। তারপরে বলবো ক্রিকেট তো প্লেয়ারদের কেন আসলে তাদের উপর কেন প্রভাব পড়বে আমি নিশ্চিত না করা যে কেন প্লেয়ারদের উপরে পড়বে কি পড়ছে না, বাট রেজাল্ট যখন হচ্ছে না তখন আপনাকে চিন্তা করতেই হচ্ছে যে হোয়াট আর দি রিজনস। একটা তো রিজন হতেই পারে যে প্লেয়াররা খেলায় প্র্যাকটিস করছেন না, মনোযোগী না, সুবিধা পাচ্ছে না, অনেক সমস্যা। তো সেই জায়গায় হলে আমাদের মহিলা ফুটবলের কথা আপনি ভাবেন, ওনাদেরকে কি সুযোগ আমরা দিচ্ছি, কিন্তু ওনারা কি অ্যাচিভমেন্ট করেছেন। তো যদি আমরা ক্রিকেটারদেরকে যে সম্মানিটা দেওয়া হচ্ছে, ওনারা যদি ওই সম্মানিটা রিটার্ন না দিতে পারেন, সেলফ রেসপেক্ট থেকে ওনারা বলতে পারেন যে আই উড লাইক টু বি ড্রপ ফর ফিউ সিরিজ, যে আমি একটু রিহ্যাব করে আবার ফেরত আসতে চাই। আমরা সেই আচরণ তো দেখি না, আমরা সবসময় ফেল করে যাচ্ছি, হাসি মুখে ডাগ আউটে বসে থাকছি, খেলে যাচ্ছে। আমি সবার প্রতি সম্মান রেখে বলছি, ওনারা ইচ্ছা করে ফেল করছেন তা না, কিন্তু জাতি তো আপনার কাছ থেকে রেজাল্ট চাচ্ছে, আমরা তো আপনার ফেইলিয়ার দেখার জন্য বসি নাই। ফেইলিয়ার দেখব দিনের পর দিন, নিশ্চয়ই আসলে সেটা এক্স্যাক্টলি। খেলাতে অনিশ্চয়তার খেলা, এটা আমরা সবাই জানি, ওই কারণেই কিন্তু ক্রিকেটে কেউ ফেল করলে আমরা মেনে নেই। কিন্তু যখনই আপনি ধারাবাহিকভাবে ফেলই করে যাচ্ছেন, 15টা খেলায় ফেল করার পরে একটা খেলায় ভালো খেলে আবার 15টা খেলার জন্য নিশ্চিত হচ্ছেন আপনার পজিশন, দ্যাটস ওয়্যার উই আর গোয়িং রং।
এবং আপনি দেখেন এখনো কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি সাকিব আল হাসান গ্লোবাল সুপার লিগে ভালো খেলছে, ওনাকে নিয়ে আসেন। আমাদের চিন্তাধারা কিন্তু একটা জায়গায় ফিক্সড হয়ে গেছে কিছু প্লেয়ারের উপরে, এখনো ওই রকমই চিন্তা করছি। ওনাদের রিপ্লেসমেন্ট কোথা থেকে আসবে, প্লেয়াররা কিভাবে পাইপলাইনে আসবে, এটা নিয়ে কি আমরা কেউ চিন্তা করি? আমরা সবসময় ফোকাসিং অন যারা আগে পারফর্ম করেছেন, যারা ছিলেন তাদের কাছেই। আপনি ধরেন আমি এখন যারা টিমে এখন গেছেন, টিম সিলেকশনটাও যেটা হয়েছিল সেদিনকার খেলায়, আমি সম্মান রেখে বলতে চাই সাইফুদ্দিনের বোলিং ওয়াজ নট প্রবাবলি, আমার কাছে মনে হয় নাই টি-20-র যোগ্য। ইভেন আমাদের তাসকিনের বোলিং ওয়াজ নট আপ টু দ্য এবং স্ট্যান্ডার্ড তার ফিটনেস নিয়েও মনে হচ্ছিল খানিকটা তিনি আসলে সম্ভবত, ভুগছেন। বাট ফিটনেস সার্টিফিকেট নিয়েই মাঠে নেমেছেন, আমি সেটা নিয়ে কোনো কোশ্চেন তুলতে চাই না। এটা আমরা বাইরে দর্শক হিসেবে যা মনে হয়েছে। এই জায়গাটায় মোস্তাফিজ যদি স্পেশালাইজড বোলার হয়ে থাকে, আমরা মোস্তাফিজকে কেন দেখা গেল না? মোস্তাফিজের যদি আমরা লাস্ট টি-20 পারফরমেন্স দেখি, তিনি আইপিএল খেলে এসেছেন এবং তার যে কি পারফরমেন্স আমরা দেখেছিলাম ডেথ ওভারে, তিনি আবার কার্যকর হওয়া শুরু করেছেন এবং প্রথম ম্যাচে আমরা প্রত্যেকে আসলে প্রেডিক্টও করেছিলাম যে তাকে দেখা যাবে নিশ্চিতভাবেই, অথচ মোস্তাফিজকে দেখা গেল। আমি সেটাই বলছিলাম, মোস্তাফিজকে যদি আপনি নিয়ে আসতে পারতেন, আমাদের অনলি প্লেয়ার আমার কাছে মনে হয়েছে দ্য পেস বোলিং ইজ এ সাকিব। জি, মানে হি ইজ সাচ অ্যান এগ্রেসিভ প্লেয়ার এবং মানে এত কি বলবো ডেডিকেটেড একটা প্লেয়ার আমার কাছে মনে হয়। মেবি অনেক সময় সে পারফর্ম করতে পারে না, বাট তার কোনো স্ল্যাক দেখবেন না আপনি। এবং ওই কারণে ওই রকম মেন্টালিটির অ্যাগ্রেসিভ প্লেয়ার যদি আমরা না তৈরি করতে পারি এবং অ্যাটিচিউডটা যদি তৈরি করাতে না পারি, আমরা হয়তো এরকমভাবেই ভুগতে থাকবো। সেই জায়গাটা থেকে বলবো, আমাদের যদি আজকে আপনাকে খেলায় জিততে হয় বা একটা ভালো রেজাল্ট করতে হয়, ভালো রেজাল্ট না, দেয়ার ইজ নো কোশ্চেন ফর ভালো রেজাল্ট, আমাদেরকে যদি জিততে হয় আমাদের প্লেয়ার্স বেশ কিছুটা চেঞ্জ আনতে হবে। নাইম শেখকে বহুত দিন পরে আপনি খেলায় ফেরত এনেছেন, বাট ওনার ব্যাটিং দেখে আমার মনে হচ্ছিল হি ওয়াজ নট ফাইন্ডিং এনি লাইন লেন্থ স্টেপিং, কিছুই পাচ্ছিলেন না। উনি হয়তো 32 রান করেছেন 29 বলে, বাট দ্যাট ইজ নট রান। উনি যেইখানে নেমেছেন ওইখান থেকে 32 বল খেলার পরে ওনার 50 হওয়া উচিত ছিল, সেটাও উনি করতে পারেন নাই এবং উনি অনেক বল ডট খেলেছেন। সেই জায়গায় আমি বলবো যে নাইম শেখ শুড বি চেঞ্জ। জাকের আলী যদি আজকে তৈরি থাকেন, হি শুড বি প্লেইং। জাকের ইজ অ্যানাদার এগ্রেসিভ প্লেয়ার, খেলা হয়তো বা ততটা দেখতে অতটা ভালো লাগে না ওনার, বাট হি ইজ এ ভেরি এফেক্টিভ এগ্রেসিভ প্লেয়ার। আমার মনে হচ্ছে তাসকিনের জায়গায় আমাদের মোস্তাফিজকে আনা দরকার। আর সাইফুদ্দিনকে আমরা হয়তো অলরাউন্ডার হিসেবে নিয়েছি, আমার মনে হয় এই জায়গাটায় যদি আমরা একটু চিন্তা করি, শেখ মেহেদিকে আমরা এখানে চিন্তা করতে পারি। হি ইজ এ হ্যান্ডি প্লেয়ার এবং এই কয়েকটা পরিবর্তন আনলে আজকে খেলায় জিতে যাবেন তেমনটা বলছি না, বাট আমাদের একটা কম্বিনেশন তৈরি করার একটা আমাদের উপায় হবে। তৌহিদ হৃদয়ের কথা যদি বলি, এই শ্রীলঙ্কায় উনি এত ভালো খেলেছেন শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে, ওনাকেও দেখলাম যে উনি খেই হারিয়ে ফেলেছেন এবং উনি কোনো রকমই কোনো রিদম পাচ্ছিলেন না। তো যদি একটা প্লেয়ার রিদম না পায়, তো সেই জায়গাটা থেকে আপনি একটা দলে এই মাত্র 20 ওভারের খেলা, এখানে যদি আপনি 10 ওভার ওয়েস্ট করে ফেলেন, সেই জায়গা থেকে আপনি রেজাল্ট পাবেন না। বাট সব কিছু বলার পরে একটা কথাই বলবো, আমরা তো সবাই চাই বাংলাদেশ টিম ভালো খেলুক, বাংলাদেশ টিম জিতুক এবং একটু সম্মানটা নিয়ে যেন আমরা ফিরতে পারি। ওয়ানডে সিরিজটা হেরেছি, টেস্টটা হেরেছি, বাট টেস্টে উই হ্যাড এ গ্লোরিয়াস পারফরমেন্স বাই ফিউ অফ আওয়ার প্লেয়ার্স। মুশফিক, শান্ত এবং অনেকেই ভালো খেলেছেন, দারুণ খেলেছেন, কিন্তু পরের খেলাটা আমরা খুবই নিম্নমানের খেলাতে আমরা হেরেছি এবং টিপিক্যাল খেলা খেলেছি। ওয়ানডে খেলাটা আমাদের খুবই কম্পিটিটিভ হওয়া উচিত ছিল, একটা খেলা মাঝখানে জিতলাম, কিন্তু তারপরে আমরা আসলে খেই হারিয়ে ফেলেছি। টি-20-তে আমি যদি আপনি আমাদের ব্যাটিংটা দেখে থাকেন, আমাদের ব্যাটিংটাকে আমার মনে হয়েছে যে আমরা আসলে একদমই ব্যাটিংয়ে অভ্যস্ত ছিলাম না ওইখানে। আমাদের জন্য পুরাতন মাঠ, পরিচিত মাঠ, নতুন মাঠ মেক্স নো ডিফারেন্স, বিকজ আমরা সবসময় একই রকম খেলে যাচ্ছি। তো এই কারণে ওই স্ট্যাটিক্সগুলা আমরা যারা আলোচনা করি, যারা আপনারা সাংবাদিক, তাদের কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আমরা হয়তোবা এগুলো ইউজ করা ইজ বেটার।
বাট আমাদের প্লেয়ারদের জন্য এটা কতটুকু এফেক্টিভ আমার কাছে না, মনে হয় আমরা ইট তো ইজ নট ঘরের এট অল। মাটিতেও আমরা নিজের ঘরেও নিজের ঘরের মাটিতেও আমরা উই আর ডুইং পুয়ার পারফরমেন্স। আপনি একাদশ নিয়ে পরিবর্তনের বেশ কিছু সাজেশন দিয়েছেন বা আপনি এই জায়গায় থাকলে হয়তো এই পরিবর্তনগুলোর কথা ভাবতেন। এটা আমার কিন্তু- ব্যক্তিগত Right, মতামত। একেবারে। আমি একাদশ ধরেন এরকমই হলো, কিন্তু টিম ম্যানেজমেন্ট ম্যাচ সিচুয়েশনে যে ডিসিশনগুলো নেয় সেগুলো কেমন? যেমন মিরাজকে পাঠিয়ে দিল যেখানে আপনার হাতে শামীম পাটোয়ারি আছেন, এবং শামীম পাটোয়ারি কেমন খেলতে পারেন সেটা কিন্তু আমরা দেখি। তিনি 2 বল থাকলেও মানে টি20তে যেমন দরকার সেই কাজটা তিনি করতে পারেন। এই যে এই ডিসিশনগুলো, এগুলো তো অনেকটা ব্যাকফুটে ফেলে দেয়। কারণ যদি আপনি টিম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে চান, এখন যারা আছেন টিম ম্যানেজমেন্ট বলতে আমরা যাদেরকে বুঝি, টিম ম্যানেজমেন্ট বলতে কিন্তু টিম ম্যানেজারকে ধরেন না, উনি কিন্তু কোচ ক্যাপ্টেন, ওনারাই কিন্তু এই ডিসিশনগুলো নেন। ইভেন সিলেক্টররাও কিন্তু নট ইনভলভ ইন দ্যাট। যদি তাই হয়ে থাকেন তাহলে আপনি তো একজন সবচেয়ে হাইয়েস্ট পেইড একজন কোচকে রেখেছেন চিফ কোচ হিসাবে। আপনি বাংলাদেশের জানা অনুযায়ী সবচেয়ে শ্রেষ্ঠ কোচ সালাউদ্দিনকে ধরা হয়, যতদিন উনি বাংলাদেশ দলে আসেন নাই ততদিন পর্যন্ত বাইরে বলা হয়েছে কেন আনা হচ্ছে না, কিসের জন্য আনা হচ্ছে না। ওনাকে এখন আনা হয়েছে, এর থেকে ভালো ম্যানেজমেন্ট তো আপনার পাওয়ার কথা না। তো আপনি ভালো ম্যানেজমেন্ট নিয়ে যদি আপনার প্রেডিকশন ঠিক না হয়, আপনার ম্যানেজমেন্ট ঠিক না হয়, কাকে কখন কোথায় দিবেন, তারা যদি ফেল করে, তাহলে আমি বলবো তারা হয়তোবা কম্বিনেশনটা ট্রাই করছেন, তারা এখনো নিশ্চিত না কাকে দিয়ে কোথায় করাবেন। ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন রিজাল্ট চাই যেই ম্যাচে সেই ম্যাচে আমরা ট্রাই করব। আমার 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 মনে হচ্ছে তা না হলে আপনি যেরকমটা বলছেন শামীম পাটোয়ারির কখন খেলা উচিত, নাইম শেখ উপরে যাওয়া উচিত নাকি, নাইম শেখ অনেকদিন পর ফিরেছেন, তাকে এই গুরু দায়িত্বটা আপনি ওইখানে কেন দিতে গেলেন? এটা তো আমার মতন সাধারণ ক্রিকেট জ্ঞান যাদের, তারাও কিন্তু চিন্তা করবে, যারা ভালো খেলছেন টি20তে তাদেরকে আপনি দেখেন ক্রেডিট আপনি দিতেই পারেন। লাইক শামীম পাটোয়ারিকে হঠাৎ করে আমরা উই ফাউন্ড হিম টু বি এ গুড বোলার। আমি পার্সোনালি দেখেছি হি ইজ ভেরি এনথুজিয়াস্টিক এবং ভেরি অ্যাকুরেটলি সে বোলিং করছে, বাট উই নেভার নিউ দ্যাট হি ওয়াজ এ বোলার। তো কিছু চেঞ্জ তো ওনারা ভালো করছেন, কিন্তু এই যে ছোট জিনিস, আপনি আমাদের বোলার সাকিব ইজ সাচ অ্যান এফেক্টিভ ব্যাটসম্যান। পাকিস্তানেও কিন্তু সে যেভাবে তিনি আসলে দলের জন্য আসলে কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করেন, নিবেদনটা আমরা সবসময় দেখি, সেটা অনেক বড় ব্যাপার। এখন আজকের এই ম্যাচে বা সিরিজটা যদি বাংলাদেশ বাঁচাতে চায়, নিবেদনটাই সব থেকে বেশি জরুরি। কারণ আমরা বলি যে তাদের স্কিলের আসলে অভাব নাই, ঠিক মতো আসলে কাজটা করতে হবে। প্রত্যাশা রাখি যে বাংলাদেশ আজকের সিরিজটা বাঁচাবে। ইমরোজ আহমেদ, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য। দর্শক, আমরা বাংলাদেশ শ্রীলঙ্কা টি20 সিরিজ নিয়ে কথা বলছিলাম, আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন ক্রীড়া বিশ্লেষক মেজর সুব্রত ইমরোজ আহমেদ। সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির, ৭১-এর সাথেই থাকুন।